আচ্ছা, তো তোমরা একটু জয়েন করে ফেলো, তারপর আমি তোমাদের ক্লাস শুরু করব। জি ম্যাম। কিছু পড়েছো আওয়াল? বাসায় কিছু পড়াশোনা করেছিলে? ম্যাম ঈদের আগ পর্যন্ত মোটামুটি পড়েছিলাম, ঈদের পর সেরকম পড়া হয় নাই। না, এখন একটু একটু করে পড়তে হবে। হ্যাঁ, তোমাদের তো অনেক দিন ধরো তোমরা মাত্র আসলা, তারপরে এই প্রবলেমটা শুরু হয়ে গেল, আমরা ভালো করে তোমাদের ক্লাসও স্টার্ট করতে পারিনি। হ্যাঁ, তোমাদের এখন যেভাবে আমরা নিচ্ছি, তোমরা একটু একটু করে পড়াশোনা শুরু করো। অন্যান্য ক্লাসগুলো তো চলতেছে, তাই না? ম্যাম ঈদের পর মোটামুটি ক্লাস শুরু হয়েছে, এখনো ফুল ভাবে ক্লাস শুরু হয় নাই। হয়ে যাবে কমিউনিটি ইনশাল্লাহ। মেডিসিন, ফিজিওলজি হ্যাঁ, এগুলো ভালো মতো শুরু হয়েছে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, সব ক্লাসই শুরু হয়ে যাবে। তো শুরু হয়ে যাবে, তোমরা একটু একটু করে পড়তে থাকো। আসলে থেরাপিউটিক এক্সারসাইজ তো প্র্যাকটিক্যাল বেস বেশি, তো সেজন্য আমি একটু কম কম করে নিচ্ছি। হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট গুলো ধরো আমি খুব অন্য দ্রুত নিয়ে নেওয়া যায়, কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা নাই। এটা তো ধরো ফেস টু ফেস নিলে ধরো তোমাদের দেখাই দিলাম, মুভমেন্টটা করে দিলাম, তাহলে তোমরা একটু ইজি বুঝতে পারবে। হ্যাঁ, আর অন্যান্য সাবজেক্ট গুলো তো তত প্র্যাকটিক্যাল দেখানোর প্রয়োজন অনেক সময় নাও লাগে। হ্যাঁ, ফ্যাব্রিক এক্সারসাইজ একটা জিনিস, তো তোমরা তারপরে পিকচার দেখে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? জি ম্যাম। আর ম্যাম আমাদের কি ক্যাম্পাস ওপেন হলেই পরীক্ষা নিবে, টার্ম এক্সাম না আমাদের না তো না এরকম না নাকি? না না, ওরকম ভরসা এখন আপাতত প্ল্যানিং নাই, কারণ যদি তোমাদের নর্মাল প্রসিডিউর থাকতো তাহলে হয়তো সেই অনুযায়ী হতো। এখন তোমরা আসবে, তারপরে তোমাদের আবার কিছু রিভিউ ক্লাস হবে, কতটুকু তোমরা লার্ন করতে পারলা সেটা আমরা দেখবো, বুঝবো, তারপরে তোমাদের মানে পরীক্ষা টরীক্ষার প্ল্যানিং করব। ঠিক আছে, এটা বোঝা যাবে ভবিষ্যৎ কি হবে। যদি আল্লাহ রহমতে করোনা ভালো হয়ে যায়, তাহলে তোমরা ফেস টু ফেস এসে ক্লাস করবে। সরকার এটা যেভাবে প্ল্যানিং দিবে সেই অনুযায়ী, এখন যদি বলে যে না তোমার মানে সবাইকে, সব স্টুডেন্টকে নেটেই পরীক্ষা নিতে হবে, তাহলে আমাদের প্ল্যানিংও চেঞ্জ হবে। এখন আমরা আসলে প্ল্যানিং করতে পারতেছি না, বুঝতে পেরেছো? জি ম্যাম। আর সবাই কি ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছো? আমি আরেকটা জায়গায় বসেছি, তো এখানে নেট কিরকম আমি জানি না। হ্যাঁ, জি শোনা ম্যাম, যাচ্ছে? শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো শোনা যাচ্ছে। তোমাদের তো আমি শুরু করে দিই। হ্যাঁ, সবাই যে কয়জন আসছো, তোমরা বেশি আসে নাই, সবাই কি ঘুমাচ্ছে নাকি? সবাই এরকম কম কম আসলে কিভাবে হবে? 15 জন অ্যাটেন্ড করছে ক্লাসে, তো সবাইকে থাকতে হবে। অল্প পড়ো, অল্প শিখো, কিন্তু সবাইকে থাকতে হবে, বুঝতে পেরেছো? তো আমি শুরু করে দিই। গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম মনে আছে কারো কিছু? ম্যাম স্টার্টিং পজিশন ছিল, যেটা আমাদের স্ট্যান্ডিং পজিশন শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো বলতে পারছে যে ফান্ডামেন্টাল ড্রাইভ পজিশন পড়াইছিলাম। হ্যাঁ, তো আমি যেটা মানে তোমাদেরকে বলি যে এই দুইটা, এইখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে সব সময়। হ্যাঁ, আমি তোমাদেরকে স্লাইড নিয়ে যাই, তোমরা দেখে ওখান থেকে পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। হ্যাঁ, তো তোমাদের পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল আর ডিরাইভ পজিশন। দেখো এখান থেকে একটা কোশ্চেন সব সময় থাকে, তোমরা এটা এই শীটটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, ভালো করে পড়বা। আর দেখো স্টার্টিং পজিশনটা কি, সবাই ম্যাম এই জয়েন। শীতে তো আমরা পাইনি। মেলে দিয়ে দিছি তো আমি, হ্যাঁ ম্যাম, দেওয়া হয়েছে। দিয়ে দিছি তো, মেলে দিয়ে দিছি সবাইকে। ম্যাম, কয়েকজন ওয়েটিং এ আছে, ঢুকানো হয়নি। এখন তো দিলাম, এই যে সবাই এখন সব সময় করবে কি, একটু 5 মিনিট আগে ঢুকে যাবা। অ্যাডমিট দিলাম তো, এখন জয়েন হয়েছে, সবাই আগে আগে ঢুকে যাবা। পরে এই যে পড়ানো শুরু করলে তখন প্রবলেম হয়ে যায়। এখন কি সবাই আসছে? আচ্ছা, শুরু করি। যে কয়জন আছে একটু খেয়াল করে শুনো। হ্যাঁ, এইটা হচ্ছে কি স্টার্টিং পজিশন, সেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশন। এখানে হচ্ছে কি দেখো, আমরা যখন এক্সারসাইজ করি বা কোনো কিছু, ধরো স্পোর্টসম্যানরা স্পোর্টস শুরু করে, রানিং করে,
তাদের পজিশনটা কেমন থাকে দেখো, রানিং পজিশন কি স্ট্যান্ডিং পজিশনে থাকে? তাদের পজিশনটা একটু চেঞ্জ হয়ে অন্যভাবে স্টার্ট করে না? সেটাই হচ্ছে স্টার্টিং পজিশন। ধরো তুমি যেই পজিশনে এক্সারসাইজ স্টার্ট করবা বা তুমি যেই পজিশনে সবাই একসাথে জয়েন করে ফেলে 5-10 মিনিটের মধ্যে, সবাই 5 মিনিটের মধ্যে সবাই চেষ্টা করবে জয়েন করে ফেলার জন্য, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে সবাই চেষ্টা করবে জয়েন করে ফেলার জন্য। তারপরে ক্লাস নেওয়া শুরু করলে যদি ওয়েটিং এ বারবার আসতে থাকো, আমাকে আমি পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, বুঝতে পারছো? আর যে স্টার্টিং পজিশনটা কি, ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশন হচ্ছে কি এক্সারসাইজ স্টার্ট করার আগে তোমাকে একটা পজিশন মেনটেন করতে হবে। ধরো আমরা যখন রানিং করি তখন কি আমার পজিশনটা নিশ্চয়ই স্ট্যান্ডিং ভাবে কেউ রানিং করে না, সে একটু বসে একটু মানে হাতের পজিশন চেঞ্জ করে তারপর স্টার্টিং করে। এরকম ধরো এক্সারসাইজের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো যে আমরা বিভিন্ন পজিশন আমরা মানে করে তারপরে এক্সারসাইজ স্টার্ট করি, হয় স্ট্যান্ডিং পজিশনে, নইলে সিটিং পজিশনে, নইলে লাইং পজিশনে, নইলে নিলিং পজিশন, বিভিন্ন পজিশনে আমরা এক্সারসাইজটা স্টার্ট করি। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল স্টার্টিং পজিশন। হ্যাঁ, তো দেখো এখানে স্টার্টিং পজিশন আমি আগে পড়েছিলাম, তারপর আমি রিভিউ করতেছি। পোস্টার follow movement like a shadow. Every movement began in position, end in posture. The posture from which movement is initiated is known as starting position, and they may be either active or passive in characteristic. Equilibrium and stability is maintained in this position. Fundamental and starting position, derived position. Fundamental এর মধ্যে হচ্ছে 5টা নাম তোমরা একদম মুখস্থ করে ফেলবে: স্ট্যান্ডিং পজিশন, নিলিং পজিশন, সিটিং পজিশন, লাইং পজিশন, হ্যাঙ্গিং পজিশন। এই পজিশন 5টা পজিশন হচ্ছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল পজিশন। এখন ধরো তুমি যখন অন্য একটা এক্সারসাইজ করবে তখন এই স্ট্যান্ডিং পজিশনে তুমি পারতেছো না, তোমাকে হয়তো অন্য পজিশনে নিতে হবে। ডিরাইভ পজিশনটা হচ্ছে ফান্ডামেন্টাল পজিশন গুলো চেঞ্জ করে যখন কোন এক্সারসাইজ স্টার্ট করা হবে, সেটা হচ্ছে ডিরাইভ পজিশন। হ্যাঁ, ধরো স্ট্যান্ডিং পজিশনে তুমি একটা এক্সারসাইজ করবে, স্ট্যান্ডিং পজিশনটাকে একদম স্ট্যান্ডিং অ্যানাটমিক্যাল পজিশনে না, তুমি একটু স্ট্যান্ডিং ভাবে কিন্তু হাতটা একটু উঁচু করে বা অন্যভাবে তুমি একটা এক্সারসাইজ স্টার্ট করলে স্ট্যান্ডিং পজিশনে, তাহলে সেটা হচ্ছে ডিরাইভ পজিশন। হ্যাঁ, ফান্ডামেন্টাল পজিশনটা যখন চেঞ্জ করে তুমি ফান্ডামেন্টাল স্ট্যান্ডিং, নিলিং বা এটাকে চেঞ্জ করে তুমি যখন একটা এক্সারসাইজ স্টার্ট করবা তখন সেটাকে ডিরাইভ পজিশন বলা হবে। ফান্ডামেন্টাল হচ্ছে বেসিক, এবং সেটা হচ্ছে সেই পজিশনগুলোর নাম তোমাকে একদম ভালো করে জানতে হবে, অন্যান্য গুলো জানতে হবে। এখন স্ট্যান্ডিং পজিশনে তোমাদের অ্যানাটমিক্যাল পজিশন তোমরা নিশ্চয় অ্যানাটমিতে পড়ছো, এই জিনিসটা আমি গত ক্লাসে আমি বলছিলাম যে এই স্ট্যান্ডিং পজিশনটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় প্রায় ঘুরে ফিরে এই পজিশনটা আসে, এই পজিশনের নাম গুলো তোমরা মানে জয়েন্ট পজিশন গুলো কেমন হবে সেটা তোমরা শিখে ফেলবা। যেমন হিল আর টুগেদার অন দ্য সেম লাইন, দ্য টো স্লাইটলি অ্যাপার্ট, মানে হিল গুলো কি একত্রে থাকবে সেম লাইনে, দ্য টো একটু স্লাইটলি অ্যাপার্ট মানে বাহির দিকে, আউটসাইড একটু বাহির দিকে থাকবে। দ্য নি আর টুগেদার, স্ট্যান্ডিং পজিশনে কি নি তো অবশ্যই একত্রে থাকে এন্ড স্ট্রেট থাকে। So the hip are extended and laterally rotated slightly. হিপ কি স্ট্যান্ডিং পজিশনে কি এক্সটেন্ডেড পজিশনে থাকে? তোমরা ফ্লেকশন পড়ছো, এক্সটেনশন পড়ছো। ফ্লেকশন হচ্ছে যদি পাটা ভাঁজ করা থাকে তাহলে হচ্ছে ফ্লেকশন পজিশন। এক্সটেন্ডেড কিরকম থাকে? যদি পাটা পিছনের দিকে থাকে তাহলে এক্সটেন্ডেড থাকে। আর ল্যাটারালি রোটেটেড, তোমরা মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন তোমাদেরকে পড়িয়েছিলাম না, যে হাতের ক্ষেত্রে আছে, পায়ের ক্ষেত্রেও আছে, পায়ের লোয়ার লিমের ক্ষেত্রেও আছে। ল্যাটারালি রোটেটেড কি স্লাইটলি যদি একটু আউটসাইডে থাকে, আমরা স্ট্যান্ডিং পজিশনে একটু পায়ের পজিশনটা ল্যাটারালি রোটেটেড থাকে। তারপরে তার পেলভিস ইজ ব্যালেন্স অন দ্য ফিমোরাল হেড, পেলভিসের ব্যালেন্স থাকে। পেলভিসের তোমরা দুইটা পজিশন আছে, তোমরা পরবর্তীতে দেখবা। যেমন পেলভিসের স্ট্রাকচারটা কি, আমরা যখন বসি পেলভিকটা একটু সামনের দিকে আগানো থাকে না, পেলভিসের স্ট্রাকচারটা কি দেখবা একটু সামনের দিকে আগানো থাকে, এটাকে অ্যান্টেরিয়র টিল বলা হয়। আর পিছনের দিকে যদি থাকে, আমরা স্লাউজ ভাবে বসি, তাহলে হচ্ছে পোস্টেরিয়র টিল থাকে। হ্যাঁ, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদেরকে। তারপর দেখো যে বসার সময় আমাদের কেমন থাকে পেলভিসটা। পেলভিস তো জানো কোনটা, কোমরের বা যেটা হচ্ছে ওয়েস্টের যে এরিয়াটাকে, এটাকে আমরা পেলভিস বলে থাকি, পেলভিক এরিয়া, পেলভিক বোন বলা হয়। এটা সাধারণত কি হয়, স্ট্যান্ডিং পজিশনে গিয়ে থাকে একটু পেলভিক ইজ ব্যালেন্স দ্য ফিমোরাল হেড, এবং এটা কি একটু ব্যালেন্স করে রাখি, স্ট্রেট থাকে। অনেক সময় আমরা যখন সিটিং পজিশনে থাকি তখন কি অনেক সময় যদি রিল্যাক্সে থাকি এটা পোস্টেরিয়রলি থাকে, আবার যদি আমি একদম টান টান হয়ে বসি তখন অ্যান্টেরিয়র পজিশনে থাকে। The vertex is thrust upward and the level is same.
দ্য আই লুক স্ট্রেট ফরওয়ার্ড, মানে চোখের আই থাকবে একদম সামনাসামনি, স্ট্রেট ফরওয়ার্ডলি থাকবে। দ্য শোল্ডার ডাউন অ্যান্ড ব্যাক, শোল্ডার অনেক সময় কি দেখেন যায় না, আমরা অনেক সময় একটু উঁচু করে কাঁধ উঁচু করে বসি, আবার অনেক সময় রিল্যাক্স হয়ে মানে কাঁধটা নিচু করে বসি। তো সেরকম হচ্ছে ডাউন এবং ব্যাকওয়ার্ড থাকবে। ব্যাকওয়ার্ড অনেকের স্ট্যান্ডিং দেখবে যে একটু এরকম কুঁজু হয়ে দাঁড়ায়, তো সেরকম থাকবে না, একদম স্ট্রেট এবং মানে পজিশন গুলো ঠিক মতো থাকবে। যখন আমাদের মানে মাসেল গুলো ধরো আমরা যদি প্রপার পজিশনে না বসি তাহলে কি মাসেলের উপরে কিন্তু স্ট্রেচ পড়ে। ধরো ওই যে কারো বসা যদি ঠিক না থাকে বা কারো স্ট্যান্ডিং যদি না ঠিক থাকে তাহলে কিন্তু তার পেইন হওয়ার সম্ভাবনা থাকে, তার ব্যাকে পেইন হওয়ার সম্ভাবনা থাকে, তার নেকে পেইন হওয়ার সম্ভাবনা থাকে। দেখবে যে অনেকে যে ধরো ঘাড় নিচু করে সব সময় যদি তোমরা মোবাইল চালাও বা কোনো কাজ করো, কম্পিউটারে কাজ করো, যদি ঘাড় নিচু করে থাকো দেখবে অনেক সময় নেকে পেইন হয় না, কারণ কি ওই নেকের মাসেল গুলো ওভার স্ট্রেচ পড়ে, তো অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। এরকম বসার পজিশনও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই যে মানে লাম্বার এরিয়াতে পেইন হয়। আবার স্ট্যান্ডিং পজিশনও যদি কারো ঠিক না থাকে বা ধরো ওয়াকিং প্যাটার্ন যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার পেইন ডেভেলপ হতে পারে। তো সুতরাং স্ট্যান্ডিং পজিশনে তুমি যখন এক্সারসাইজ করাবা মাসেল গুলো যেন নর্মাল পজিশনে থাকে প্রত্যেকটা মাসেল। এখন তুমি যদি একটু স্লাউজ বসো দেখবা যে কিছু মাসেল ওভার স্ট্রেচ পড়তেছে, কিছু মাসেল কন্ট্রাক্ট করতেছে, তাহলে তো প্রপার ব্যালেন্সিং সৃষ্টি হলো না। হ্যাঁ, তো ব্যালেন্স ঠিক করার জন্য মাসেলের লেন্থ ঠিক রাখার জন্য আমরা এই প্রপার পজিশনে এই ফান্ডামেন্টাল পজিশন গুলো জানবো যে মাসেলের লেন্থ গুলো যেন ঠিক থাকে। The shoulder is down and back. The arm hang loosely to the side, palm facing inward towards the body. শুনে এইটা আমি আবার সেকেন্ড টাইম পড়াচ্ছি কেন, কারণ এটা প্রতিবারই দেখা যায় ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আসে, তো সুতরাং এটা তোমরা ভালো করে পড়ে ফেলবে স্ট্যান্ডিং পজিশনটা। তো মাসেল কি মাসেল গুলো ওয়ার্ক করে সাধারণত স্ট্যান্ডিং পজিশনে? স্ট্যান্ডিং পজিশনে কিন্তু আমাদের বডি হোল মাসেলই ওয়ার্ক করে। হ্যাঁ, স্ট্যান্ডিং দেখো সিটিং পজিশনে আমাদের লোয়ার লিমের মাসগুলো ইনঅ্যাক্টিভ থাকে, ওখানে আমার লোয়ার লিমের মাসেল গুলো বেশি কার্যকরী কাজ করার প্রয়োজন হয় না, কিন্তু স্ট্যান্ডিং হলে আমার হোল বডির মাসেল গুলো কাজ করে এবং আমার এনার্জিও কিন্তু লস হয়। স্ট্যান্ডিং পজিশনে যে কেউ দাঁড়াবে তখন কিন্তু এনার্জি লস হবে এবং তার প্রত্যেকটা মাসেলে কিন্তু ওয়ার্ক করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি মাসেল গুলো কাজ করবে, যে অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর, তোমরা অ্যাঙ্কেল প্ল্যান্টার মুভমেন্ট, ডরসি মুভমেন্ট এগুলো শিখেছো। প্ল্যান্টার মুভমেন্ট হচ্ছে প্ল্যান্টার করার জন্য যে মাসেলটা কাজ করে, ধরো অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর হচ্ছে কি প্ল্যান্টার নিচের দিকে না, মনে আছে? অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর হচ্ছে নিচের দিকে, অ্যাঙ্কেলের নিচের দিকে থাকবে। এই মাসেলটা কাজ করার জন্য কি পিছনে কাফ মাসেল, কাফ মাসেল চিনো? কে বলতে পারবে কাফ মাসেল কোথায় জি থাকে? ম্যাম, কাপ পিছনের মাসেল দিকে থাকে ম্যাম আমাদের জি লেগের ম্যাম। পিছনে, মানে পায়ের পিছন দিকে। পেছন দিকে। ধরো এই কাফ মাসেল গুলো কাজ করে, এই কাফ মাসেলটা কি হচ্ছে অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর মাসেল। আমরা স্ট্যান্ডিং পজিশনে এই কাফ মাসেলটা কি করবে, ব্যালেন্স দ্য লোয়ার লেগ অন দ্য ফুট, আমাদের বডিটাকে ব্যালেন্স করবে। কাফ মাসেলও কাজ করবে, ডরসি ফ্লেক্সর মাসেলও কাজ করবে। ডরসি ফ্লেক্সর মাসেল গুলো কি একদম ফ্রন্টের এরিয়া, সামনের দিকে। আমরা যদি পাটা ধরো যদি এরকম থাকে তাহলে এইটা হচ্ছে ডরসি ফ্লেক্সর মাসেল, আর পিছনেরটা হচ্ছে কাফ মাসেল, যেটা পিছনের দিকের এই মাসেলটা থাকবে। ঠিক আছে, তো এগুলো সবগুলো মাসেলে কিন্তু ওয়ার্ক করতে হয়। আমি যেটা বলছি যে স্ট্যান্ডিং পজিশন আমাদের হোল বডির মাসেল কাজ করে, তারপর নি এক্সটেন্সর মাসেল কাজ করবে, হিপ এক্সটেন্সর মাসেল কাজ করবে। এই নামগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, ভিতরে গুলো লিখতে পারলে তো আরো বেটার। The extensor of the lumbar spine, the flexor of the lumbar spine, prevertebral neck muscle কাজ করবে স্ট্যান্ডিং পজিশন। সার্ভাইকেলের মাসেল গুলো কাজ করবে, সার্ভাইকেলের মাসেল গুলো কি করে আমাদের নেকটাকে কন্ট্রোল করে রাখে। যাদের দেখবা যে নেকের মাসেল গুলো স্ট্যাবিলিটি নাই, তাদের কি নেকের প্রপার পজিশনে রাখতে পারে না, হ্যাঁ, নেকের ব্যালেন্স থাকে না। হ্যাঁ, যাদের ধর স্ট্রোক পেশেন্ট হতে পারে, স্ট্রোক পেশেন্ট দেখেছো যে মাথা কি টান টান করে সোজা করে বসে থাকতে পারে। আবার সেরিব্রাল পালসি বাচ্চা দেখছো, যারা প্রতিবন্ধী শিশু, দেখবা যে মাথা একদম পড়ে রয়েছে, তারা মাথা উঁচু করতে পারতেছে না, কারণ কি তার নেকের মাসেল গুলো অ্যাক্টিভ না। হ্যাঁ, নেকের মাসেল গুলো অ্যাক্টিভ করার জন্য তখন দেখা যাচ্ছে যে তাকে আমাদের হোল বডি মাসেল গুলো কাজ করতেছে। ফ্লেক্সর এন্ড এক্সটেনসর অফ দা অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, আমাদের এই অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টটা আমার হেডটাকে ব্যালেন্স করে রাখে। তো এই জিনিসগুলো আমি আগেই বলছি যে এই ফার্স্টের এটা একদম তোমরা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, স্ট্যাবিলিটি, দেখো স্ট্যাবিলিটিটা কিরকম হবে, যে আমাদের all the muscle group mentioned above establish the body in anterior and posterior direction. In addition, there must be balance, contraction,
in the lateral muscle to maintain equilibrium. হ্যাঁ, আবার ইফেক্ট এন্ড ইউজ, স্ট্যান্ডিং পজিশনের ইফেক্ট এন্ড ইউজ কি? আমরা কখন স্ট্যান্ডিং পজিশনে এক্সারসাইজ করাবো? ধরো যে পেশেন্টের স্ট্যান্ডিং হতে পারে না তাকে কি আমরা স্ট্যান্ডিং করাবো? নিশ্চয়ই না। যার লেভেল অনুযায়ী তাকে সেখানে স্ট্যান্ডিং পজিশনে এক্সারসাইজ করাবো, লাইং পজিশনে করাবো, তারপর সিটিং পজিশনে। এখন ধরো কারো পায়ের লোয়ার লিমে মাসেল পাওয়ার নাই, তাকে কি আমি স্ট্যান্ডিং পজিশনে পারবো? নিশ্চয়ই পারবো না। আমি তাকে কি সিটিং পজিশনে বসে তার সিটিং এর পোস্টার যেরকম হবে, তার পায়ের পজিশন যেমন হবে, সিটিং মানে কি স্লাউস সিটিং পজিশনে না, ধরো বাঁকা তেরা হয়ে বসে এক্সারসাইজ স্টার্ট করা যাবে না। তার পজিশনটা মেনটেন করে দেন আমাকে এক্সারসাইজ স্টার্ট করতে হবে। এই প্রথমে আগে আমাদের এক্সারসাইজ স্টার্ট করার আগে সবসময় খেয়াল করবা যে এক্সারসাইজ স্টার্ট করার আগে পজিশন কিন্তু মেনটেন করে এক্সারসাইজ করাতে হবে। পজিশন যদি মেনটেন না করে এক্সারসাইজ করানো হয় তাহলে আদার বডি মাসেল গুলো কাজ করে না ঠিক মতো। ধরো তুমি কোনো একটা মাসেলে এখন প্রপারলি সে কাজ করতে পারবে না। হ্যাঁ, এখন তুমি যদি ধরো আপার লিমের বা শোল্ডারে কোনো এক্সারসাইজ করাবা, তুমি যদি শোল্ডার বডি পজিশন ঠিক না করে তুমি শোল্ডারে এক্সারসাইজ করো তাহলে তোমার কিন্তু আদার মাসেল গুলো ঠিক মতো প্রপারলি স্ট্যাবিলাইজেশন দিবে না। তোমার গ্রুপ অ্যাকশন অফ মাসেল পড়ছো না? সেখানে ধরো অ্যাগোনিস্ট মাসেল আছে, অ্যান্টাগনিস্ট মাসেল আছে, সিনার্জিস্ট আছে, এগুলো তো তোমাদের আগেই আমি পড়িয়েছিলাম। তো এই গ্রুপ অ্যাকশন অফ মাসেল কি আদার মাসেল গুলো স্ট্যাবিলাইজ করে রাখবে, তাহলে প্রপার পজিশনে থাকলে সেটা স্ট্যাবল করে রেখে তুমি দেন আদার মুভমেন্টটা ঠিক মতো করতে পারবা। দেখো ইফেক্ট এন্ড ইউজ কি আছে? অ্যাজ দ্য বেস অফ সাপোর্ট ইজ স্মল, গ্র্যাভিটি ইজ হাই, সো ইট ইজ ইফেক্টিভ স্টার্টিং পজিশন ফর এক্সারসাইজ ফর দোজ হু ক্যান মেনটেন ইট কারেক্টলি। ধরো স্ট্যান্ডিং পজিশনে কি বেস অফ সাপোর্ট কি জানো? যে ধরো বেস অফ সাপোর্ট কি এখানে দেখি, বেস অফ সাপোর্ট, আচ্ছা বেস অফ সাপোর্ট তো জানো যে বেস অফ সাপোর্টটা কি, যেটা হচ্ছে ধরো আমি যদি ওয়াইডলি দাঁড়াই তাহলে কি হবে? ওয়াইড বেস অফ সাপোর্ট থাকবে। আর আমি যদি একটু ক্লোজলি দাঁড়াই তাহলে আমার বেস অফ সাপোর্টটা কম হবে না? তো যত বেস অফ সাপোর্ট কম হবে তত মাসেল গুলো বেশি ওয়ার্ক করবে। বোঝা গেছে? যে যত মানে রোমানা রিয়া কি বুঝো বেস অফ সাপোর্ট কি? জি ম্যাম, মানে আমি যতটুকু এরিয়া নিয়ে কাজ করব বা আমার এই যতটুকু এরিয়া নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো স্ট্যান্ডিং পজিশনে। হ্যাঁ, ধরো আমি ওয়াইডলি যদি বেস অফ সাপোর্ট নিয়ে দাঁড়াই তাহলে কি আমার মাসেল গুলো ওয়ার্ক কম করবে, আমার ব্যালেন্সটা বেশি থাকবে। আমি যদি একদম ক্লোজলি দাঁড়াই তাহলে কি হবে? আমার মাসেল গুলো বেশি ওয়ার্ক করবে এবং বেশি আমার মানে ব্যালেন্সটাও বেশি থাকতে হবে, আমার বডির ব্যালেন্সটা বেশি থাকতে হবে। হ্যাঁ, তো এই যে স্ট্যান্ডিং পজিশন আমি করাবো কখন? যাদের যাদের ধরো এই মাসেল পাওয়ার ভালো আছে, 3-4 আছে গ্রেড, তোমরা অক্সফোর্ড গ্রেডিং স্কেলে পড়ছো না যে গ্রেড 3-4-5 এরকম মাসেল পাওয়ার থাকলেই তাকে আমি বেস অফ সাপোর্টটা ক্লোজ করে কম করে আমি স্ট্যান্ডিং পজিশনে এক্সারসাইজ করাতে পারবো। এটার ইফেক্ট এন্ড ইউজ কি? যে অ্যাজ দ্য বেস অফ সাপোর্ট ইজ স্মল, গ্র্যাভিটি ইজ হাই, সো ইট ইজ ইফেক্টিভ স্টার্টিং পজিশন ফর এক্সারসাইজ ফর দোজ হু ক্যান মেনটেন ইন কারেক্টলি। এখন ধরো তুমি একটা পেশেন্টকে ধরো আপার লিমে কোনো এক্সারসাইজ করাচ্ছ, এখন তুমি যদি সিটিং পজিশনে তাকে এক্সারসাইজ করাও তার জন্য কিন্তু একটু ইজি হবে। এখন স্ট্যান্ডিং পজিশনে যদি তাকে করাও তাহলে কি তার জন্য একটু ডিফিকাল্ট হবে না? এবং তার মাসেল গুলো কিন্তু বেশি কাজ করবে। এখন তুমি প্ল্যান করবা যে তাকে সিটিং পজিশনে করাবা না স্ট্যান্ডিং পজিশনে করাবা, এটা তুমি সিলেক্ট করবা যে তার ব্যালেন্স অনুযায়ী, তার মাসেল পাওয়ার অনুযায়ী তুমি তাকে কোন পজিশনে এক্সারসাইজ স্টার্ট করবা, এক্সারসাইজ করাবা। সেটাই হচ্ছে ইফেক্ট এন্ড ইউজ। The muscle work in minimal when perfect balance is achieved, মানে যখন তোমার পারফেক্ট ব্যালেন্স যখন থাকবে, ব্যালেন্স থাকবে তখন তুমি মিনিমাল মাসেল ওয়ার্কিং এর মাধ্যমে তুমি কিন্তু এক্সারসাইজ করতে পারবা, মানে এক্সারসাইজ করতে পারবা, অনেক হার্ড মনে হবে না। কিন্তু যদি তোমার যদি মাসেল পাওয়ার কম থাকে তাহলে কিন্তু স্ট্যান্ডিং হলেই দেখবা যে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, পরিশ্রম লাগতেছে, কষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য কিন্তু, যাদের মাসেল পাওয়ার কম থাকবে তাদের জন্য কিন্তু বেশি মানে মনে হবে যে বেশি মাসেল কাজ করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি যাদের মাসেল পাওয়ার ভালো থাকবে তাদের জন্য এটা মিনিমাল ওয়ার্কে সে করতে পারবে। দেখো এখন যাদের ফিটনেস লেভেল ভালো তারা কি হয় যে অনেক দূর পর্যন্ত গেলেও কিন্তু মানে ক্লান্তি ফিল করে না, টায়ার্ড ফিল করে না। কিন্তু যার ধরো মাসেল পাওয়ার কম, ফিটনেস লেভেল কম, সে কি অল্প একটু গেলেই পরে মানে খুব টায়ার্ড ফিল করে না। এটাও কিন্তু একটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম, যেরকম যে যার ফিটনেস লেভেল যত ভালো থাকবে তার কিন্তু মানে টায়ার্ডনেস ফিলটা কম হবে।
Therefore, practice in attending and holding a satisfactory pattern of standing posture reduce fatigue and also condition of the posture reflex. In this position, the thorax is free and abdominal viscera are well supported. তুমি যখন স্ট্যান্ডিং প্রপার পজিশনে থাকবে, তোমার অ্যাবডোমিনাল ভিসেরা গুলো কিন্তু প্রপার একই জায়গায় থাকবে। দেখবা যে একদম স্ট্যান্ডিং পজিশনে থাকলে যে পেটের আমাদের অ্যাবডোমিনের যে ভিসেরা গুলো আছে, অর্গান গুলো আছে, সেটাও স্টেবল ভাবে থাকবে। আমাদের অ্যাবডোমিনাল মাসেল গুলো কি মানে কন্টাক্ট হয়ে এটার পজিশন ঠিক করে রাখবে। আমি দেখো যে তুমি যদি একটু রিল্যাক্স ভাবে বসো, তাহলে কি হয়, আমাদেরকে কি আমার অ্যাবডোমিনাল ভিসেরা গুলো একটু ফ্রন্টে চলে আসে না? ভিসেরা অ্যাবডোমিনের সামনের দিকে পার্টে তো কোনো বোনস নাই, এখানে তো শুধু মাসেল এবং আমাদের ভিসেরা গুলোকে মানে পজিশন মতো করে রাখছে। দেখবে যে যাদের অ্যাবডোমিনাল মাসেল গুলো উইকনেস, বা ধরো কোনো কারণে তার অপারেশন হয়েছে, মাসেল গুলো উইক আছে, অ্যাবডোমিনাল ভিসের মাসেল গুলো উইক আছে, দেখবা তাদের কি অ্যাবডোমেনটা একটু সামনের দিকে ঝুলে যায় না, সামনের দিকে অর্গান গুলো সামনের দিকে চলে আসে, অ্যাবডোমিনাল মাসেলের পাওয়ার যদি কম থাকে। তো সুতরাং মানে এই অ্যাবডোমিনাল ভিসেরা যখন স্ট্যান্ডিং পজিশন প্রপার পজিশনে দাঁড়ানো হবে, অ্যাবডোমিনাল ভিসেরা গুলো পেলভিকের ভিতরে থাকে, অ্যাবডোমিনাল ভিসেরা গুলো যখন সামনের দিকে চলে আসে না আর কি। এটা তোমরা আরো পরবর্তীতে পড়বা যে ভিসেরাল সামনে পিছনে থাকার কারণে কিন্তু ব্যাক পেইন ডেভেলপ করে, এবং তোমার অ্যাবডোমিনাল যাদের অ্যাবডোমিন অনেক বেশি বড়, দেখা যায় যে তাদের ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে জন্য অ্যাবডোমিনাল মাসেল গুলোকে স্ট্রেন করাতে হয়। দেখবা যে তাহলে ব্যাক পেইনটা কমে যাওয়ার মানে কম থাকে। মহিলাদের সাধারণত কি হয়, দেখা যায় যে আফটার ডেলিভারি হওয়ার পর তাদের দেখা যাচ্ছে অ্যাবডোমিনটা অনেক বেশি মানে লুজেস হয়ে যায় এবং অনেক সময় স্ট্রেনটা কমে যায়, তখন তাদের ব্যাক পেন হওয়ার চান্সটা অনেক সময় বেশি থাকে। যাই হোক, পেশেন্ট ফিল জয় এন্ড এফিসিয়েন্সি ডিউরিং পারফর্মিং এক্সারসাইজ ইন স্ট্যান্ডিং পজিশন। তারপর দেখো নিলিং পজিশন। হ্যাঁ, নিলিং পজিশনটা কেমন হবে? নিলিং পজিশন হচ্ছে কি জয়েন্ট পজিশন, বডি ইজ সাপোর্টেড ইন দ্য knee which may be together and slightly apart. নিলিং পজিশনে কি হয়? নিলিং পজিশনটা তোমাদের পিকচার একটু দেখো, নিলিং পজিশনটা কেমন। নিলিং পজিশনটা ঠিক হাঁটুর উপরে ইয়া করে মানে অনেকটা দাঁড়ানোর মতো, হাঁটুর উপরে ভর করে যেটা দাঁড়ানো। এই নিলিং পজিশনে কি করতে হবে? নিলিং পজিশনে জয়েন্ট পজিশন গুলো কিরকম থাকে এই শিখে নিবা। বডি সাপোর্টেড অন দ্য নি হুইচ মে বি টুগেদার অর স্লাইটলি অ্যাপার্ট। The low leg rest on the floor, which the plantar flex, the hip are extended থাকবে, যেমন স্ট্যান্ডিং পজিশনে হিপ এক্সটেন্ডেড থাকে, নিলিং পজিশনে হিপ এক্সটেন্ডেড পজিশনে থাকবে। The pelvis is balanced on the femoral head, স্ট্যান্ডিং পজিশনে the pelvis is balanced the femoral head এ থাকে। আর the spine is stretched in to its maximum length, স্পাইন সেই আগের পজিশনে থাকবে, সেম জিনিসই স্ট্যান্ডিং পজিশনে মতো। The vertex is thrust upward and the level are same, the eye look straight forward, the shoulder down and back, the arm hang loosely to the side, palm facing inward towards the body. হ্যাঁ, তারপর দেখো এই দুইটাই আমি পড়াবো আজকে, তেমন তোমাদের একটা পিকচার দেখাবো। জয়েন্ট মাসেল ওয়ার্ক কি করবে? ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর অফ দ্য নি, ব্যালেন্স দ্য ফিমার ভার্টিক্যালি অন দ্য নি এক্সটেন্সর মাসেল কাজ করবে, হিপ এক্সটেন্সর মাসেল, স্পাইন এক্সটেন্সর মাসেল কাজ করবে, ফ্লেক্সর অফ লাম্বার স্পাইন, প্রিভার্টিব্রাল নেক মাসেল কাজ করবে, ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর অফ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। স্ট্যাবিলিটিটা কি হবে? দ্য বডি স্ট্যাবিলাইজ অন দ্য বোথ নেক। ইফেক্ট এন্ড ইউজ কি হবে? ইউজ ফর কন্ট্রোলিং দ্য হিপ জয়েন্ট লোয়ার ট্রাঙ্ক ইন প্রিপারেশন ফর দ্য স্ট্যান্ডিং পজিশন। তো এই দুইটা মানে আমি পড়া দিব নেক্সট ক্লাসে। এই দুইটা জিনিস, একটা হচ্ছে নিলিং আর স্ট্যান্ডিং পজিশনের আগ পর্যন্ত তোমরা সুন্দর করে পড়ে নিবা। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের আরেকটা জিনিস আমি পড়াবো, দেখো। এখন তোমরা অন্য একটা পিকচার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে পিকচার গুলো? না ম্যাম। পুরো পিকচার দেখা যাচ্ছে না? ম্যাম নিং পজিশনটাই শুধু ওই আগেরটাই দেখা যাইতেছে। আগেরটা দেখা যাচ্ছে, তাহলে দাঁড়াও এটাকে একটু অন্য ভাবে আবার ক্লোজ করে দেখি। স্টপ। আবার আমি আরেকটা নতুন জিনিস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, ফান্ডামেন্টাল পজিশনের এই 5টা পজিশন কিন্তু তোমরা একদম সুন্দর এখন দেখতে পাচ্ছো। জি ম্যাম। আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল পজিশনের 5টা পজিশন কিন্তু তোমাকে একদম সুন্দর করে মনে রাখতে হবে। স্ট্যান্ডিং পজিশন, নিলিং পজিশন, সিটিং পজিশন, লাইং পজিশন, হ্যাঙ্গিং পজিশন। আগে এই নামগুলো তোমরা পড়ে ফেলবা। আমি ওই যে দুইটা তোমাদেরকে পড়া দিলাম, যেটা হলো স্ট্যান্ডিং পজিশন আর নিলিং পজিশন, এই দুটো তোমরা পড়া মুখস্থ করে ফেলবা। আর হচ্ছে এই নামগুলো তোমরা একটু জাস্ট শিখবা যে ফান্ডামেন্টাল পজিশনের ভিতরে দেখো সিটিং পজিশনে আছে, সিটিং পজিশনটা কেমন হবে, হ্যাঙ্গিং পজিশন কেমন, স্ট্যান্ডিং পজিশন কেমন, লাইং পজিশন কেমন, নিলিং পজিশন কেমন। হ্যাঁ, এটা পিকচারের মধ্যে দেখানো আছে যেন তোমরা একসাথে বুঝতে পারো। এটার জন্য এখানে পিকচারটা একসাথে দিয়েছি যে তোমরা ইজিলি বুঝতে পারবা যে 5টা পজিশন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টার্টিং পজিশন। এখন দেখো যেটা আমি আগে বললাম, ডিরাইভ পজিশনে কি, ডিরাইভ পজিশন হচ্ছে কি যখন এই 5টা পজিশন থেকে তুমি চেঞ্জ করে অন্য পজিশনে, যেমন ফ্রম স্ট্যান্ডিং, ফ্রম লাইং, ফ্রম সিটিং, ফ্রম লাইং, হ্যাঙ্গিং, এই পজিশনে, যেমন হচ্ছে কি স্ট্যান্ডিং পজিশনে চেঞ্জ করে যদি আমরা এই পজিশনে দাঁড়াই, তাহলে দেখো বাই অল্টারেশন অফ দ্য আর্ম, হাতটাকে স্ট্যান্ডিং পজিশন থাকবে কিন্তু হাতটাকে চেঞ্জ করে। এখন তুমি যদি এক্সারসাইজ কোনোটা মানে শুরু করো, ধরো উইং স্ট্যান্ডিং, উইং স্ট্যান্ডিং এ কেমন হবে, হাতের পজিশনটা দেখতে পাচ্ছো, হাতের পজিশনটা কোন পজিশনে গেছে, এটা কিন্তু স্ট্যান্ডিং পজিশন, কিন্তু হাতের পজিশনটা চেঞ্জ করে তোমাকে এক্সারসাইজ স্টার্ট করতে হলো। হ্যাঁ, তারপর ব্যান্ড স্ট্যান্ডিং, দেখলা হাতের পজিশনটা কেমন হলো, রিচ স্ট্যান্ডিং, সেখানে হাতের পজিশনটা কেমন হলো, সেরকম রেখে যদি কোনো এক্সারসাইজ তোমাকে স্টার্ট করতে হয়। রিচ স্ট্যান্ডিং, স্টেজ স্ট্যান্ডিং, স্টেজ স্ট্যান্ডিং এর পজিশনটা কেমন, ইয়ার্ড স্ট্যান্ডিং, এই পজিশনটা কেমন। হ্যাঁ, তোমরা এই নামগুলো অন্তত মুখস্থ করে ফেলবা যে স্ট্যান্ডিং পজিশনে অল্টারেশন অফ আর্ম চেঞ্জ করে কি কি পজিশন গুলো মেনটেন করা হয়। দেখো উইং স্ট্যান্ডিং যদি তুমি ধরো ভবিষ্যতে তুমি যদি একটা কোথাও লিখো যে উইং স্ট্যান্ডিং, তাহলে কি তোমাকে এটা ডেসক্রাইব করার প্রয়োজন নাই, তার জয়েন্ট পজিশনটা কেমন, তোমার হাত বোঝা যাবে যে এই পজিশনে তুমি এক্সারসাইজটা স্টার্ট করছো। ইয়ার্ড স্ট্যান্ডিং, তুমি এই পজিশনে এক্সারসাইজটা স্টার্ট করছো, এটা বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এই নামগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, যেমন উইং স্ট্যান্ডিং, ব্যান স্ট্যান্ডিং, রিচ স্ট্যান্ডিং, ইয়ার্ড স্ট্যান্ডিং, স্ট্রেচ স্ট্যান্ডিং, এই নামগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো অল্টারেশন অফ দ্য লেগ, এখন দেখো অল্টারেশন অফ দ্য লেগ এর ভিতরে কি আছে, টো স্ট্যান্ডিং, স্ট্রেট স্ট্যান্ডিং, ওয়াক স্ট্যান্ডিং, হাফ স্ট্যান্ডিং, স্টেপ স্ট্যান্ডিং। ধরো কোনো একটা এক্সারসাইজ তুমি স্টার্ট করবা, ধরো সেখানে টো স্ট্যান্ডিং করে অনেক সময় এক্সারসাইজ করা হয়, টো এর উপরে পা উঁচু করে যদি মানে দাঁড়া করানো হয় তাহলে এটাকে টো স্ট্যান্ডিং বলা হয়। তোমরা যদি বাসায় তো প্র্যাকটিস করে দেখো যে টো স্ট্যান্ডিং করলে কি আমাদের কাফ মাসেল উপরে স্ট্রেচ পড়ে, আমাদের হোল বডিতে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করে। তো সে অনেক সময় অনেক এক্সারসাইজের ক্ষেত্রে টো স্ট্যান্ডিং করার প্রয়োজন হয়, সেই জন্য নামগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, স্ট্রেট স্ট্যান্ডিং কি, একদম ওয়াইডলি যদি স্ট্রেট দাঁড়ানো হয় তাহলে স্ট্রেট স্ট্যান্ডিং বলা হয়। ওয়াক স্ট্যান্ডিং, পাটা যদি সামনের দিকে একটু ফ্রন্টলি যে যদি এক্সারসাইজ স্টার্ট করানো হয়, ধরো তুমি ব্যাডমিন্টন খেলবা তখন কি করে অনেক সময় সামনের দিকে পাটা একটু সামনে দিয়ে সার্ভ করে না, আবার কোনো কিছু করার সময় অনেক সময় ক্রিকেট খেলার সময় করে, সেই পজিশন গুলো জানার জন্য আমাদের এই নামগুলো জানতে হবে। হাফ স্ট্যান্ডিং, একটা পায়ের উপর ভর করে হাফ স্ট্যান্ডিং করা হয়, স্টেপ স্ট্যান্ডিং, জাস্ট নামগুলো আমাদেরকে জানতে হবে। আরো অনেক নাম আছে যেমন স্টুপ স্ট্যান্ডিং। হ্যাঁ, ওইটা হচ্ছে অল্টারেশন অফ ট্রাঙ্ক, মানে ট্রাঙ্ক, আমাদের ট্রাঙ্ক মানে বডির পজিশনটা চেঞ্জ করে যদি আমাদের কোনো মানে চেঞ্জ করে যদি এক্সারসাইজ করতে হয় তাহলে আমাদের এভাবে করতে হবে। যেমন স্টপ স্ট্যান্ডিং, লেগস স্টুপ স্ট্যান্ডিং, এই পজিশন গুলো এরকম। জাস্ট এদিকে যাচ্ছি না, আরো আছে, আমি একটু পিকচার গুলো দিয়ে দিব, তোমরা দেখে শিখে ফেলবা, কিন্তু নামগুলো তোমাদের এগুলো শিখতে হবে। তোমাদের এই শীট মানে ইয়াটা দিয়ে দিব, এখানে ইজি ভাবে পিকচার দেওয়া আছে, তো তোমাদের জন্য ইজি হবে নামগুলো একত্রে মনে রাখার। ওই যে শীটটা দিয়েছি ওখানে সবকিছু দেওয়া আছে, কিন্তু এই শীটে তোমরা একটু দেখলে তোমাদের ইজি ভাবে মনে থাকবে যে বাই অল্টারেশন অফ আর্মে কোন কোন পজিশন গুলো আছে। তোমরা এই 5টা পজিশনের নাম উইং স্ট্যান্ডিং, ব্যান্ড স্ট্যান্ডিং, রিচ স্ট্যান্ডিং, স্ট্রেচ স্ট্যান্ডিং, ইয়ার্ড স্ট্যান্ডিং, এই নামগুলো তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। হ্যাঁ, মেহেরাজ তুমি কি বুঝতে পারতেছো? জি। বোঝা যাচ্ছে না?
যে বলো তো কেন আমরা এই এক্সারসাইজ মানে এই পজিশন গুলো আমরা জানবো, আমাদের জেনে সুবিধা এবং অসুবিধা কি, মানে আমরা জানলে কি সুবিধা হবে বলো তো, বলতে পারবে মেহরাজ? মেহরাজ না বলতে পারলে রোমানা বলো তো দেখি, যে আমরা যদি এই ফান্ডামেন্টাল পজিশনটা আমরা জানবো কেন? খুব ইজি কথা রোমানা, তোমার ম্যাথ স্ট্যাবিলিটি বা আমাদের কি বলে ইকুইলিব্রিয়াম রক্ষার জন্য, স্ট্যাবিলিটি করার জন্য, বা যে পেশেন্ট গুলো অসুস্থ থাকে তাদের স্ট্যাবিলিটি বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, আমরা ধরো কোন পজিশনে এক্সারসাইজ স্টার্ট করব, কোনটা করলে কোন পজিশনে নিয়ে এক্সারসাইজ স্টার্ট করলে পেশেন্টের জন্য ভালো হবে। আবার এই যে অল্টারেশন অফ আর্ম দেখতে পাচ্ছ, এটা পেশেন্টের ক্ষেত্রে না হয় একজন স্পোর্টসম্যানের জন্য হতে পারে। আমরা স্পোর্টসম্যানের যদি আমরা ফিটনেস লেভেল বাড়াতে চাই, তাহলে আমরা কোন পজিশনে এক্সারসাইজ করাবো? হ্যাঁ, আমরা কোন পজিশনে করাবো? ধরো হ্যাঙ্গিং পজিশন আছে, হ্যাঙ্গিং পজিশন তো নর্মাল পার্সনের সম্ভব না। একজন অ্যাথলেট পার্সনকে তুমি যদি এক্সারসাইজ করাতে চাও, তাকে অনেক সময় তার ফিটনেস লেভেল বাড়ানোর জন্য তাকে হ্যাঙ্গিং পজিশনে বিভিন্ন এক্সারসাইজ করতে হয়, সেটা অ্যাথলেট পার্সনদের জন্য। সব কিছু মানে পজিশন সবার জন্য, নর্মাল পার্সনদের জন্য তোমাদের এই জিনিসগুলো শেখানো হচ্ছে, কিন্তু এটা কার জন্য কার জন্য অ্যাপ্লাই করবে সেটা তুমি ডিসিশন নিবা। তোমার যখন পেশেন্ট দেখবা, বা তুমি যখন একজন স্পোর্টসম্যানকে ফিটনেস লেভেল বাড়াবা, বা যখন তুমি একজনকে তার ফিটনেস, তার স্ট্রেন, স্টেমিনা বাড়ানোর চেষ্টা করবা, তখন তুমি সেই পজিশন গুলোর নামগুলো জেনে তুমি জাস্ট সেভাবে স্টার্ট করবা। এখন অনেক সময় একজন স্পোর্টস এর ক্ষেত্রে দেখো না, একজন ফিজিওথেরাপিস্ট সাথে থাকে, সে কি করে তাকে ওয়ার্ম আপ করায়, এক্সারসাইজ করায়, তারপর কুল ডাউন করে, তার ফিটনেস লেভেলটাকে বাড়ায়। হ্যাঁ, তার স্টেমিনা বাড়ায়। যে স্টেমিনা বাড়ায় কিভাবে? সে ধরো অল্পতে ক্লান্ত হয়ে যায় না, হ্যাঁ, তার ফিটনেস লেভেলটা বেড়ে যায়। তখন আমরা বিভিন্ন পজিশনে তার এক্সারসাইজ করাবো। এবং একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টের যদি প্যারালাইসিস থাকে, তাকে তো তুমি সব পজিশনে এক্সারসাইজ স্টার্ট করতে পারবে না। তার ক্ষেত্রে তুমি লাইং পজিশন ইউজ করতে পারো, বা তাকে সিটিং পজিশনে করাতে পারো, তার অন্য যে কোনো পজিশনে তুমি নিলিং পজিশনে করাতে পারো। সেটা তুমি প্ল্যানিং করবা কিভাবে করবা। হ্যাঁ, এই পজিশন গুলোর নামগুলো জাস্ট তোমাদের জানতে হবে। পরবর্তীতে যখন তোমরা বিভিন্ন এক্সারসাইজ শিখাবা বা পেশেন্টকে অ্যাপ্লাই করবা, তখন তুমি এই পজিশনের নামগুলো দিবে, যে রিচ স্ট্যান্ডিং পজিশনে আমি ফিটনেস এর এই এক্সারসাইজ গুলো করিয়েছি। হ্যাঁ, তারপর ইয়ার্ড স্ট্যান্ডিং এ তাকে এটা করানো হয়েছে, বা তার বিভিন্ন পজিশনের নাম আছে। তোমরা দেখবা যে ধরো কোন পজিশনে সে এক্সারসাইজ করবে, বা কোন পজিশনে সে স্পোর্টসটা ইনভলভ হবে। ধরো কোনো কেউ যদি ধরো রানিং করে, দৌড়ায়, তখন কি সে স্ট্যান্ডিং পজিশনে সে তো পারে না, সে বসে, একটু স্লাউসলি বসে। দেখবে রানিং করার সময় দেখছো যে একটা পার্সনের পজিশনটা কেমন থাকে, একটু বেন্ডিং থাকে, একটু নিচের দিকে বসা থাকে, তারপরে কি সে স্টার্ট করে, তাই না? সেরকম পজিশনের নামগুলো আমাদের জানতে হবে, যে এই পজিশনে তুমি একজন স্পোর্টসম্যানকে ফিটনেস লেভেল বাড়াতে পারো, একজন অ্যাথলেটকে ফিটনেস লেভেল বাড়াতে পারো, একজন পেশেন্টকে তেমনি এক্সারসাইজ করাতে পারো। তুমি এই জন্যই নামগুলো তোমাদের জানতে হবে। এটা হচ্ছে স্টার্টিং পজিশন। সেই স্টার্টিং পজিশনে হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে, আবার কিছু ডিরাইভ পজিশন হচ্ছে যখন তুমি অল্টারেশন করি, স্ট্যান্ডিং পজিশন, লাইং পজিশন, এটাকে একটু অল্টারনেট করে হাতের পজিশন, পায়ের পজিশন চেঞ্জ করে যখন এক্সারসাইজ করবা, সেটাকে ডিরাইভ পজিশন বলা হবে। হ্যাঁ, ফান্ডামেন্টাল স্টার্টিং পজিশনের যে পাঁচটা আছে, সেই পাঁচটা থেকে যখন তুমি একটু চেঞ্জ করে পজিশন চেঞ্জ করবা, সেটা হচ্ছে ডিরাইভ পজিশন। বোঝা গেছে মেহরাজ? জি ম্যাম, বুঝতে এখন বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের কি কি পড়াটা আমি দিলাম একটু খেয়াল করো। আমি তোমাদের ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনে আগেও পড়িয়েছি। জাস্ট আমি ওই ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনেরটা নামগুলো, এবং সেটার হচ্ছে যে জয়েন্ট পজিশন, ইফেক্ট, ইউজ, এই জিনিসটা তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে? এই জিনিসটা তোমরা পড়ে ফেলবা, সুন্দর করে পড়ে ফেলবা। মানে আগামী ক্লাসে আমি তোমাদেরকে একটু একটু করে জিজ্ঞেস করবো যে অল্টারেশন আর্মের কি নামগুলো একটু বলো। হ্যাঁ, জয়েন্ট পজিশনে শুধু নিলিং পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনটা শিখে ফেলবা। কয়েকটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো আস্তে আস্তে পড়তে থাকো। বেশি আমি একসাথে দিব না, যেন তোমাদের কষ্ট হয়ে যাবে, কারণ এগুলো তো প্র্যাকটিক্যালি দেখানোর। তো যেহেতু আমরা দেখাতে পারতেছি না, সেহেতু তোমরা এই পিকচার গুলো দেখে একটু একটু করে পড়ে ফেলবে। ঠিক আছে? মাহিন কি আছে?
সূচনা, মাহিন ওরা কি জয়েন করেছে আজকে? জি ম্যাম আসছি। আচ্ছা, বুঝতে পেরেছো? পড়াটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আর কি পড়া দিলাম বলো তো? জি ম্যাম, যে এই যে স্ট্যান্ডিং এগুলো পড়া দিয়েছেন। স্ট্যান্ডিং এবং নিলিং এর এই জয়েন্ট পজিশনটা কেমন হবে, জি। ইফেক্ট ইউজটা পড়ে ফেলবে, আর হচ্ছে হ্যাঁ। নামগুলো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, অল্প অল্প করে পড়ো। দেখা যাবে যে অল্প অল্প করে পড়তে পড়তে ইনশাল্লাহ তোমাদের যতদিন মানে এই ইয়াতে থাকবে ততদিনে পড়তে থাকো। পরবর্তীতে আবার প্র্যাকটিক্যালি আমি এই জিনিসগুলো তোমাদেরকে আবার শেয়ার করবো, দেখাবো। ঠিক আছে, ম্যাম তাহলে সবাই সেপ্টেম্বরে কি ক্যাম্পাস খুলতে পারে? আমাদের তো চিন্তা যে এটা সরকারের উপর ডিপেন্ড করতেছে। যদি ধরো সরকারি ভাবে এটা প্ল্যানিং হয় তাহলে অবশ্যই সিআরপি সেটা মেনটেন করবে, আর যদি না হয় তাহলে তো আমাদের কিছু করার নাই। হ্যাঁ, এটা আমরা তো আর আলাদা ভাবে করতে পারবো না। যদি তোমরা দেখবা যে খবরে দেখবা যে যদি বলে যে ইউনিভার্সিটি খুলবে সেপ্টেম্বরে, শুনছি আমি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কতটুকু হবে তা জানি না। ইউনিভার্সিটি খুলবে বললে অবশ্যই আমরাও স্টার্ট করব। আর সেরকম সতর্কতা মেনটেন করে অবলম্বন করে আমরাও চেষ্টা করব যে তোমাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করে কিভাবে ক্লাসগুলো করানো যায়, কিভাবে করা যায়, যদি সরকারি ভাবে যে নির্দেশনা আসবে আমরা সেভাবে মেনটেন করে মানে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টেক কেয়ার করবা নিজেদের, যেন কোনোভাবেই তোমাদের প্রবলেম না হয়। আর হচ্ছে যে তোমরা সবাই বাসায় থেকে একটু হালকা পাতলা এক্সারসাইজ করবা, কারণ বাসায় থেকে তোমরা যদি এই এক্সারসাইজের মাধ্যমে কি হয় জানো, ইমিউনিটি পাওয়ার বাড়ে, ফিটনেস লেভেল বাড়ে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং তোমরা যদি বাসায়ও থাকো তো অবশ্যই একটু হালকা পাতলা এক্সারসাইজ করবা, করলে দেখবা যে তোমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। যেহেতু এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বের হয় নাই, সেহেতু আমাদের নিজেদেরকে মানে আমাদের এই ভাইরাস থেকে যেন আমরা প্রোটেক্ট করতে পারি নিজেকে, সেজন্য আমাদেরকে সেভাবে করতে হবে। খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, ধরো এক্সারসাইজ করতে হবে, তুমি একটু রোদে ভিটামিন ডিটা নিতে হবে। এভাবে তোমরা নিজেকে মানে সুরক্ষা রাখবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।